না, এই বাংলায় হবে না। আমার সোনার বাংলা, আওয়ামী লীগের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল ঢাবি সহ সারা দেশে বিভিন্ন সংগঠনের মিছিল নিষিদ্ধ না করা পর্যন্ত মাঠে থাকার ঘোষণা। আওয়ামী লীগে ফেরানোর খায়েশ বিপজ্জনক মন্তব্য আসিফ মাহমুদের। ঐক্যবদ্ধ থাকলে ফিরবে না ফ্যাসিবাদ বললেন তথ্য উপদেষ্টা। অন্তর্দ্বন্দ্বে আমরা নিজেরা ব্যস্ত হয়ে যদি আমরা আমাদের শত্রুদের সুযোগ না দিই, আওয়ামী লীগ অ্যাজ ফ্যাসিজম আকারে এখানে বাংলাদেশ আর কখনো ফিরে আসতে পারবে না। নির্বাচন সংস্কার মুখোমুখি করা রাজনৈতিক উদ্দেশ্যমূলক বললেন তারেক রহমান। স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না। ফিলিস্তিনের বর্বরতার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, আন্তর্জাতিক সম্প্রদায়কে রুখে দাঁড়ানোর আহ্বান, ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থার দাবি। আমরা দাবি জানাতে চাই, গণহত্যাকারী নেতানিয়াহু এবং তার ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে হবে। ছুটির দিনে বিপণী বিতানের জমজমাট ঈদ কেনাকাটা, প্রিয়জনের জন্য কিনছেন পছন্দের পোশাক, বাড়তি দামের অভিযোগ। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন শিরোনামগুলো। আপনাদের সঙ্গে রয়েছে আমি তানসিয়া যুথি। আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। একই দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। তাদের দাবি, কারো প্রেসক্রিপশনে গণহত্যায় জড়িত আওয়ামী লীগের পুনর্বাসন মেনে নেবে না জনগণ। দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন বিক্ষোভকারীরা। হাসান মাহমুদের রিপোর্ট। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এরপর মধ্যরাতে দীর্ঘ পোস্টে আওয়ামী লীগকে নতুন করে রাজনীতিতে ফিরিয়ে আনতে একটি বিশেষ মহল প্রেসার দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। শঙ্কা প্রকাশ করেন প্রাণনাশের। এমন প্রেক্ষাপটে শুক্রবার জুমার নামাজের পর আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে ইনকিলাব মঞ্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ঘুরে রাজু ভাস্কর্যের সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় কোনো প্রেসক্রিপশনে আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মানবে না বলে হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা। আওয়ামী লীগকে নিয়ে যদি ইলেকশন করতে হয়, বাংলাদেশে রক্তের যমুনা বয়ে যাবে। একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্ষোভের ডাক দেয় গণতান্ত্রিক ছাত্র সংসদ। পরে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। আওয়ামী লীগ নিষিদ্ধে কোনো সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না বলে ঘোষণা দেন তারা। এই দেশে আবারও সেই ফ্যাসিবাদকে, সে আওয়ামী পুনর্বাসন করার একটি পায়তারা করা হচ্ছে। ছাত্র জনতা থাকতে, বেঁচে থাকতে কখনো এই রিফাইন্ড আওয়ামী লীগ নামের নতুন কোন আওয়ামী লীগকে আমরা ফিরে আসতে দিব না। এদিকে একই দাবিতে বিক্ষোভ হয়েছে চট্টগ্রামেও। গণহত্যায় জড়িত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে এর ফল সবাইকে ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। এছাড়া জাহাঙ্গীরনগর সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। ১,৫০০ বিপ্লবী রক্তের সাথে বেইমানি করলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর ইচ্ছা বা পরিকল্পনা বিপজ্জনক বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া। শুক্রবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে এই মন্তব্য করেন তিনি লেখেন, গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক। এদিকে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জানান, লড়াইয়ের দ্বিতীয় অধ্যায়ের জন্য তারা প্রস্তুত আছেন। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে এ কথা বলেন তিনি। নিজেরা ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগ ফ্যাসিবাদ নিয়ে আর ফিরে আসতে পারবে না, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। শুক্রবার বিকেলে রাজধানীর ফকিরাপুলে নফেল সোসাইটির আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, আওয়ামী লীগের প্রশ্নে কোনো ছাড় নয়। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ দুধে ধোয়া তুলসী পাতা ছিল না। এ সময় তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ কোনো দেশি শক্তি নয়, তাদের ঘুড়ির নাটাই দিল্লিতে। এখন কথা উঠছে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ বলতে একটা জিনিসের, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ কোনো
দুধে দোয়া তুলসী পাতা না। ওইটা হচ্ছে প্রথম বাকশাল। বিরোধী দলের নেতা কর্মীদের গুম খুন দর্শন করা হয়েছে শেখ মুজিবুর রহমানের আমলে। অন্তর্দ্বন্দ্বে আমরা নিজেরা ব্যস্ত হয়ে যদি আমরা আমাদের শত্রুদের সুযোগ না দিই, আওয়ামী লীগ অ্যাজ ফ্যাসিজম আকারে এখানে বাংলাদেশ আর কখনো ফিরে আসতে পারবে না। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে সংশয় তৈরি করা হচ্ছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন দিলে ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ পাবে। একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহ্বান জানান, আবেগের বর্ষবর্তী না হয়ে বাস্তবতার সাথে সিদ্ধান্ত নেয়ার। শুক্রবার বিকেলে রাজধানীর লেডিস ক্লাবে পেশাজীবী ও সুশীল সমাজের সম্মানে বিএনপির আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হয়ে এসব কথা বলেন তারা। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। শুক্রবার বিকেলে রাজধানীর লেডিস ক্লাবে বিভিন্ন পেশাজীবীদের সম্মানে বিএনপি আয়োজন করে ইফতার ও দোয়া মাহফিলের সামনে নিয়ে এসে সেখানে উপস্থিত হয়ে স্বাগত বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমস্যার সমাধান করা যাবে না। বিএনপি মহাসচিব আহ্বান জানান, কোনো অলীক ধারণা বা আবেগের বশবর্তী না হয়ে বাস্তবধর্মী সিদ্ধান্ত নেয়ার। আবেগের মধ্য দিয়েও সমস্যার সমাধান করা যাবে না। আমাদেরকে বাস্তববাদী চিন্তা করে, ভবিষ্যতের কথা চিন্তা করে, পরিবর্তনকে সামনে নিয়ে একটা নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়বার জন্যই আমাদেরকে ওই লক্ষ্যে কাজ করতে হবে। পরে বিভিন্ন পেশাজীবীদের পক্ষ থেকে বক্তব্য রাখা হয়। মাধ্যমে আমাদের এটি অর্জন হয়েছে। পেশাজীবীদের বক্তব্যের পরে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের মধ্যে সংশয় তৈরি করা হচ্ছে। দেশের রাজনৈতিক অঙ্গনে গৌণ ইস্যুকে মুখ্য ইস্যু বানাতে গিয়ে নিজেদের অজান্তেই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের মধ্যে সংশয় সন্দেহের জন্ম দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিলে ফ্যাসিবাদ আবার ফিরে আসতে পারে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়ার অর্থ সারা দেশে ঘাপটি মেরে থাকা পলাতক স্বৈরাচারের দোসরদেরকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করে দেওয়া। তাই সরকারকে আহ্বান জানিয়েছেন এমন কোনো সিদ্ধান্ত না নিতে যাতে ফ্যাসিবাদ পুনর্বাসন হওয়ার সুযোগ পায়। দায়িত্ব কর্তব্য নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগের গণহত্যার বিচার হতে হবে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, যারা গণহত্যায় জড়িত নয় তাদের নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে কোনো বাধা নেই। সকালে উত্তরায় গরিব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে যারা ক্ষমতায় আসবে তারাই সংস্কারের কাজ করবে। বলেন, বিএনপিকে নিয়ে মিডিয়া ট্রায়াল হচ্ছে, যা কাম্য নয়। যারা অপরাধী, অপরাধের বিচার হলে তারপরে জনগণ কাছে গিয়ে তারা জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, সেখানে তো আমাদের কিছু বলার নাই। যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন, সে যদি অপরাধ না করে, সে যদি ছাত্র হত্যা না করে, সে যদি কোনো অর্থ লোপাট না করে, টাকা পাচার না করে, এরকম লোক যদি নেতৃত্বে আসে, তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? মিডিয়া ট্রায়ালের মুখোমুখি আমরা হচ্ছি, কিন্তু এই যে কাজগুলো, এই যে মানব হিতৈষী কাজগুলো এখানে আমাদের নেতৃবৃন্দ সবাই করছেন, এইটা আমরা মিডিয়ায় কখনো দেখি না। আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার জামায়াত আমিরের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই মন্তব্য করেন। এ সময় বর্তমান পরিস্থিতিতে জনগণকে সংযত, সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে দেশের বৃহত্তর স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। অগ্রাধিকার ভিত্তিতে গণহত্যার বিচারটাই জনগণ দেখতে চায় বলে মন্তব্য করেন জামায়াত আমির। 2024-এর শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, আহতদের চিকিৎসা ও একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে 15 বছরের সৃষ্ট জঞ্জালের মৌলিক সংস্কারের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান জামায়াত আমির। গাজায় ইসরায়েলের হামলা এবং ভারতে সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এ সময় সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক দাবি জানান, যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে জাতিসংঘের হস্তক্ষেপে ইসরায়েলকে নিষিদ্ধ করতে হবে। একই সাথে ইসরায়েল ও ভারতের দোসর শেখ হাসিনা যাতে বাংলাদেশে রাজনীতি করতে না পারে, প্রয়োজনে দেশের তৌহিদি জনতা রাজপথে রক্ত দিতে প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। এদিকে আলাদা অনুষ্ঠানে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।
তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলা ও ভারতের সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের উপর দেশটির আধিপত্যবাদী সন্ত্রাসীদের নির্যাতনের প্রতিবাদে বাদ জুমা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ করে হেফাজতে ইসলাম। ইসরায়েলের বর্বর হামলা বন্ধ না করা হলে বিশ্ব মুসলিম উম্মাহ মিলে তা প্রতিহত করার ঘোষণা দেন দলটির কেন্দ্রীয় নেতারা। আমরা দাবি জানাতে চাই, গণহত্যাকারী নেতানিয়াহু এবং তার ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে হবে। যুদ্ধবিরতি লঙ্ঘন করার দায়ে জাতিসংঘের হস্তক্ষেপে ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবি জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব। ফিলিস্তিনে নিরপরাধ নারী, শিশু, আবাল, বৃদ্ধ বনিতাদের হত্যাকাণ্ড এবং রক্ত প্রবাহ বন্ধ করতে না পারেন, এই যুদ্ধের দাবানল সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে। ইসরায়েল ও ভারতের দোসর শেখ হাসিনা যাতে বাংলাদেশে রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে, প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত বলেও জানান তিনি। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আসতে হলে আমাদের লাশের উপর দিয়ে আসতে হবে। এদিকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাজধানীর বিজয়নগর এলাকায় বিক্ষোভ সমাবেশ করে গণ অধিকার পরিষদ। এ সময় দলটির সভাপতি নুরুল হক নূর অভিযোগ করেন, আওয়ামী লীগ থেকে সুবিধা নিতে অনেক রাজনৈতিক দল ভেতরে ভেতরে তাদের প্রতিষ্ঠিত করার পায়তারা চালাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল ভোটের কথা চিন্তা করে আওয়ামী লীগের কালো টাকা পেতে ভিতরে ভিতরে গোপনে গোপনে আওয়ামী লীগকে প্রোটেক্ট করছে, আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারও যদি আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে চান তবে তাদেরকেও প্রতিহত করার ঘোষণা দেন নুরুল হক নূর। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। দর্শক, দেশের সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করছে জাতীয় নাগরিক পার্টি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মনে করে বিচারিক কার্যক্রমের পরিণতি দৃশ্যমান হতে হবে। আত্মপ্রকাশের পর থেকে আমরা দ্ব্যর্থহীনভাবে বলেছি, কৃত অপরাধের বিচার, দায় স্বীকার, অনুশোচনা, পাপমোচন ব্যতীত আওয়ামী লীগের দল হিসেবে ক্রিয়াশীল থাকার পক্ষে যে কোনো ধরনের তৎপরতা ফ্যাসিস্টদের পুনর্বাসনের শামিল। এনসিপি জুলাই গণহত্যা সহ বিগত ফ্যাসিবাদী রেজিমে সংগঠিত অপরাপর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারের নিশ্চয়তা চায়। বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানোর যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে। সংশ্লিষ্ট সকল পক্ষকে মনে রাখতে হবে, আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক ও রাজনৈতিক দল নয়, বরং এটি একটি ফ্যাসিবাদী দল। নির্বাচনে ভোটের মাধ্যমে আওয়ামী লীগের পরাজয় ঘটেনি। দল হিসেবে আওয়ামী লীগ সাংগঠনিক সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ ফ্যাসিবাদী রেজিম বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে। ফলত আওয়ামী লীগ এই মুহূর্তে গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের বাইরে অবস্থান করছে। বিচার অনিষ্পন্ন রেখে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার যে কোনো ধরনের আলোচনা ও প্রস্তাব এনসিপি দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করে। আওয়ামী মতাদর্শ, দল এবং মার্কার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ৩৬শে জুলাই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। ফলে দল ও মতাদর্শ হিসেবে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার সকল অধিকার হারিয়েছে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার চলাকালীন আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের সকল সহযোগী ব্যক্তি ও সংগঠনের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে ঘোষিতব্য জুলাই সনদের মাধ্যমে আওয়ামী লীগের ব্যাপারে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল ও পক্ষকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানায়। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জেনে থাকবেন ইতিমধ্যে সারা দেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যত সমর্থক আছেন, শুভাকাঙ্ক্ষীগণ আছেন, আওয়ামী লীগের বিচারের দাবিতে এবং নিবন্ধন বাতিলের দাবিতে সারা দেশে কর্মসূচি পালন করছে। দর্শক, দেখছিলেন জাতীয় নাগরিক পার্টি সংবাদ সম্মেলন।
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ঘিরে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এ সময় 1 জন গুলিবিদ্ধ সহ আহত হন বেশ কয়েকজন। এদিকে নাটোরের বড়াই গ্রামে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে বিএনপির 1 কর্মী নিহত হয়েছে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে আব্দুল্লাহ আল মারুফের রিপোর্ট। শুক্রবার ভোরে নরসিংদীর রায়পুরার চাঁদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ বাধে। এ সময় নিহত হন 2 জন, 1 জন গুলিবিদ্ধ সহ আহত হন বেশ কয়েকজন। নিহতরা হলেন আমিন ও বাশার। তারা দুজনই ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সালাম মিয়ার সমর্থক। স্থানীয়রা জানান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম মিয়ার সঙ্গে চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী শামসু মেম্বারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে দুপক্ষের লোকজন ভোরে টেটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 6টার পরে বাড়িতে যাইতাম নিছিলাম, সামনে ঈদ, আমরা ঈদ করুন বাড়ির যাম, আমরা বাড়িতে আগে ভাঙচুর করে আমরা বাড়ির খেতাইছি। তো এরপরে যাওয়ার পরে দিশা ভাই আয় ওই গুলি করে আমার ছেলেরে 2টা গুলি করছে, আড়ের মাঝে গুলি করে ফালাইয়া সাইরা গলার চিপা বহু বয়া গলার চিপা মারছে, গলার মাঝে দাগ আছে। এদিকে নাটোরের বড়াই গ্রামে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে 1 বিএনপি কর্মী নিহত হয়েছে। উপজেলার নৌপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দিন বড়াইগ্রাম উপজেলার নৌপাড়া গ্রামের মৃত আলাউদ্দিন ভুইয়ার ছেলে এবং স্থানীয় বিএনপি কর্মী। এ ঘটনায় আহত হয়েছে 3 জন। আমার আব্বু এবং আমার 2-3 চাচা গিয়েছিল তার সাথে একটু কথা বলতে, মানে কেন এরকম বারবার করছো, এরকম করছো। কথা বলার পর মানে তার কাছে যাওয়ার সাথে সাথে তিনি মানে ছুরির আঘাত শুরু করে দিলেন। আমাদের 4 কাকা আমার বাবাকে বুকে মারলেন, আমার বাবার বুকে এখানে মারার পর পরে তিনি শুয়ে পড়লেন এবং আমার 2 কাকাকে পিছে মেরেছেন। ওদের খুব খারাপ অবস্থা, তিনারা রাজশাহী হসপিটালে আছেন এবং আমার বাবাকে মেরে দিচ্ছে। স্থানীয় আওয়ামী লীগ পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি নিহতদের পরিবারের। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানী কারওয়ান বাজারে কেজি প্রতি 50 টাকা বেড়েছে মুরগি ও মাছের দাম, তবে স্থিতিশীল আছে মাংসের বাজার। লেবু সহ অন্যান্য সবজির দাম কম থাকলেও বেড়েছে বেগুন ও শসার দাম। এইচ হিমেলের রিপোর্ট। পেঁয়াজ, রসুন, আদা সহ স্থিতিশীল রয়েছে অন্যান্য মশলার সামগ্রী। এদিকে বেগুন, শসা ছাড়া নিয়ন্ত্রণে রয়েছে সবজির দাম। সবজির দাম তুলনামূলক কম, যেমন ভেন্ডি 50 থেকে 60, পটল 50 থেকে 60, তারপরে করলা 40-50, তারপর আপনার ধুন্দুল 40-50, চিচিঙ্গা 40-50, বেগুন লম্বাটা 60 টাকা 70 টাকা। লম্বাটার দাম একটু বেশি, যেহেতু লম্বা বেগুনের চাহিদা এখন একটু বেশি। খাসি ও গরুর মাংসের দামও রয়েছে অপরিবর্তনীয়, তবে কেজি প্রতি 50 টাকা বেড়েছে মাছ ও মুরগির দাম। সামনের দিনে মুরগির দাম আরও বাড়ার শঙ্কা প্রকাশ করেন ব্যবসায়ীরা। আমরা কেনি যেরকম হচ্ছে 20 টাকা 10 টাকা লাভে বিক্রি করি। গত সপ্তাহ কম ছিল, কমে বিক্রি করছে। এই সপ্তাহ দাম বাড়ছে, সামনে আরো বাড়ার সম্ভাবনা বোঝা যাইতেছে যে আরো বাড়বো। ক্রেতারা বলছেন বিগত 15 বছরে রমজানে বাজারের এমন স্থিতিশীল অবস্থা দেখেননি। বাজার নিয়ন্ত্রণ থাকায় স্বস্তি প্রকাশ করেছেন তারা। যে দাম একবারে খারাপ তা না, মোটামুটি আসছে আর কি, যে মানুষের কিনে খাইতে পারতেছে। গত বছর পেঁয়াজ ছিল 300 টাকা কেজি, এবার 30 টাকা কেজি। গত বছর কাঁচামরিচ ছিল 400 টাকা 500 টাকা কেজি, এবার 40 টাকা করে কেজি। টমেটো ছিল 100 টাকা কেজি, 120 টাকা কেজি। টমেটো এবার 15 টাকা 10 টাকা কেজি। না আসলে সব সবজির দাম কম। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। ঈদ উল ফিতরকে সামনে রেখে জমজমাট হয়ে উঠেছে রাজধানীর শপিং মলগুলো। গেল সপ্তাহের চেয়ে বেড়েছে বেচাকেনা। পরিবারের সদস্যদের নিয়ে কেনাকাটা করতে ছুটে আসছেন নগরবাসী। পূর্বের তুলনায় দাম কিছুটা বেশি বলছেন ক্রেতারা, তবে বিক্রেতার দাবি আগের মতোই রয়েছে মূল্য। আলী আকাশের রিপোর্ট। ঈদকে সামনে রেখে নিজ ও পরিবারের সদস্যদের জন্য কেনাকাটায় ব্যস্ত সময় পার করছে রাজধানীবাসী। প্রিয়জনকে নিয়ে ঘুরে ঘুরে পছন্দের পোশাক খুঁজে নিচ্ছেন তারা। প্রিয়জনকে নিয়ে ঘুরে ঘুরে দেখছেন অনেকেই। মা বাবার হাত ধরে শপিং করতে এসেছে শিশুরাও। নিজের জন্য নিজেই পোশাক পছন্দ করছেন অনেকেই। আমি জামা নিয়েছি আমার জন্য, আর একটা পারফিউম নিয়েছি, আর শুধু জুতো বাকি। জুতো নিলে আমার ঈদ কমপ্লিট। ঈদের শপিং করছি এখনো, যেরকম পাঞ্জাবি আরো অনেক কিছু এরকম আছে। ক্রেতারা বলছে দাম এবার কিছুটা বেশি। বাজেট অনুযায়ী কেনাকাটা সামাল দিতে হিমশিম খাচ্ছেন অনেকে। রয়েছে ভিন্ন চিত্রও। দাম
গত বছরের তুলনায় একটু বেশি কাপড় চোপড়ের দাম মনে হচ্ছে। কিনলাম নিজের জন্য, ফ্যামিলির জন্য কিনলাম। আর দামের বিষয়টা সেটা হচ্ছে লাস্ট ইয়ার যে দাম ছিল তার চাইতে ড্রেসে বলেন, পাঞ্জাবিতে বলেন, যেটাই বলেন 1-1.5 হাজার টাকা বেশি হচ্ছে। এরকম জিনিস আমি যেগুলো কিনছি অলমোস্ট ডাবল। সবারই তো বাজেট থাকে, বাজেট হয়তো ফেল হয়ে যাচ্ছে, তার উপর দিয়েও কেনা লাগছে। এদিকে দাম আগের মতোই রয়েছে দাবি বিক্রেতাদের। জানান 10% ভ্যাট আলাদা দেয়ায় দাম বেশি মনে হচ্ছে। এবার দাম বেশি হচ্ছে একটা কারণে, সেটা হচ্ছে যে গত বছর প্লাস ভ্যাট ছিল, ইনক্লুডিং ভ্যাট ছিল, প্রোডাক্টের যে দামটা ছিল, দৃশ্যমান যে দামটা ছিল, কাস্টমার সেটা পে করে নিয়ে গেছে। তো এখন যেটা হচ্ছে যে প্লাস 10% ভ্যাট। তো একটা প্রোডাক্ট যখন 1000 টাকা হয় তো সেটার সাথে 100 টাকা অ্যাড হয়ে যায়। তো এটাই মনে করতেছে যে আসলে দামটা বেশি। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে ক্রেতা সমাগম ও বিক্রিও বাড়ছে বলে জানান বিক্রেতারা। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা। দর্শক, ঈদ ঘনিয়ে আসায় বিপণী বিতানগুলোতে জমে উঠেছে কেনাকাটা। বিস্তারিত জানাতে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আহমেদ এবং রংপুর থেকে রফিকুল ইসলাম। সাদ, বিপণী বিতানগুলোতে ক্রেতার ভিড় কেমন দেখছেন এবং দাম নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা, কি রয়েছে তথ্য আপনার কাছে? যদি আপনি যেমনটা জানেন, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। যদি আপনি যেমনটা জানেন, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর সেই আনন্দের অন্যতম অনুষঙ্গ কিন্তু পোশাক। এই কাজেই আমরা এখন দাঁড়িয়ে আছি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। এখানে কিন্তু ইফতারের পরপরই কিন্তু প্রিয়জনদের সাথে পরিবারের সদস্যরা কিন্তু নিজেদের পছন্দ মতো পোশাক কিন্তু কিনতে এসছেন। যেমনটি দেখতে পাচ্ছেন, আজ সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে কিন্তু উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। ইফতারের পরপরই কিন্তু এই ভিড় আরও বাড়তে শুরু করে। সবাই কিন্তু প্রিয়জনদের সাথে এসে তাদের পছন্দের যে পোশাক সেটি কিন্তু কিনতে এসছেন এবং তারা কিন্তু বিভিন্ন দোকান ঘুরে ঘুরে সেই পছন্দের পোশাক কিন্তু কিনে নিচ্ছেন, আবার কেউ যাচাই বাছাই করছেন। আরেকটি বিষয় একটু বলে রাখতে চাই, ঈদের বেশ কিছুদিন বাকি থাকলেও ভিড় এড়াতে অনেকেই কিন্তু আগে শপিংটা সেরে নিচ্ছেন। তারা বলছেন যে ভিড়ের মধ্যে আসলে শপিংটা রোজা রেখে কষ্টসাধ্য, তাই তারা কিন্তু আগে এসে শপিংটা সেরে নিচ্ছেন। যেমন দেখতে পাচ্ছেন বসুন্ধরা সিটি কমপ্লেক্সের প্রতিটি ফ্লোরেই কিন্তু আমরা বেশ সমাগম দেখতে পাচ্ছি। তারা কিন্তু ক্রেতারা কিন্তু ঘুরে ঘুরে দেখছেন এবং তারা তাদের যে পছন্দনীয় পোশাক সেটি কিন্তু খুঁজে বের করছেন এবং পছন্দ হলে সেটি কিন্তু কিনেও নিচ্ছেন। ইফতার পরপরই কিন্তু এই ভিড় কিন্তু ক্রমান্বয়ে কিন্তু বাড়তে থাকে এবং এখনও কিন্তু আমরা প্রচুর পরিমাণে ক্রেতা সমাগম দেখতে পাচ্ছি এবং তারা বিভিন্ন ব্র্যান্ডের দোকানগুলোতে কিন্তু খুঁজে দেখছেন এবং তাদের পছন্দনীয় পোশাকগুলো কিন্তু কিনে নেওয়ার চেষ্টা করছেন। আমি আশপাশটা যদি একটু দেখাতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো শপিং কমপ্লেক্সই কিন্তু লোকারণ্য বলা যায় এবং যারা আগে এসছেন তারা কিন্তু শপিং করে বের হয়ে যাচ্ছেন, আবার কেউ এখন এসছেন, এসে তারা কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের দোকানগুলোতে কিন্তু ঘুরে ঘুরে পছন্দের পোশাকগুলো কিন্তু দেখছেন। আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, এবারের ঈদে কিন্তু বিভিন্ন প্রতি ঈদে কিন্তু ট্রেন্ডি পোশাকের এক ধরনের চাহিদা থাকে। এবারের ঈদও কিন্তু আমরা সেটি দেখতে পেয়েছি, বিশেষ করে পাকিস্তানি পোশাক বা হচ্ছে যে আফগানি পোশাকের প্রতি ক্রেতাদের কিন্তু একটি আগ্রহ আমরা দেখতে পেয়েছি। আরেকটি বিষয় হচ্ছে যে একই ছাদের নিচে সব কিছু পাওয়া যায় বিধায় কিন্তু মানুষ এই শপিং কমপ্লেক্সগুলোতে আসেন এবং তারা তাদের পছন্দের পোশাকগুলো কিন্তু কিনে নিয়ে যান। যেমনটি দেখতে পাচ্ছেন যে দর্শক এই ছিল আমার কাছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে সর্বশেষ। আমাদের সঙ্গে যুক্ত আছেন রংপুরের প্রতিনিধি রফিকুল। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। আজকে একই তো সাপ্তাহিক ছুটির দিন, আর একটি বিষয় হচ্ছে ঈদ তো একেবারেই ঘনিয়ে আছে, আর মাত্র 7 দিন বা 8 দিন বাকি রয়েছে। এই ঈদকে ঘিরে কিন্তু রংপুরে বেশ জমজমাটভাবে ঈদের যে কেনাকাটা সেটি শুরু হয়েছে। আমরা রংপুরের বিভিন্ন মার্কেট ঘুরে দেখেছি যে বিভিন্ন বয়সের মানুষ তাদের পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন মার্কেটে ঘোরাফেরা করছেন, কেনাকাটা করছেন। আমরা এমনটি দেখেছি যে বিশেষ করে আমরা দেখেছি যে নিম্ন আয়ের মানুষজন তারা কিন্তু ছোট ছোট মার্কেটগুলোতে আসছেন এবং একইবারে যারা নিম্ন আয়ের মানুষজন তারা কিন্তু ফুটপাতে যাচ্ছেন, আমরা এমনটি দেখেছি। তো বিভিন্ন ভাবে আমরা যে মার্কেটগুলো আছে সেখানে ঘুরে দেখেছি। বিশেষ করে ক্রেতারা যারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি কেমন দাম এবার এই ঈদে। তারা কিন্তু বলেছেন যে অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু অনেক দাম বেশি, প্রতিটি পণ্যের যে দাম সেই দাম গতবার চেয়ে এবার বেশি। আমরা কথা বলেছিলাম একজন
ক্রেতার সঙ্গে তিনি বলেছিলেন গতবার যে পাঞ্জাবি 1200 টাকা ছিল সেই পাঞ্জাবি কিন্তু এবার 2000 থেকে 2500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, এমন কি নানা অভিযোগ কিন্তু ক্রেতারা দিচ্ছিল। এরপরেও কিন্তু প্রতিটি মার্কেটে আমরা দেখেছি যে ব্যাপক ক্রেতাদের উপস্থিতি লক্ষ্য করেছি আমরা। তো আমরা ক্রেতাকে যুক্ত করতে চাই, তার কাছে জানতে চাই যে এবারে মার্কেটে যে পণ্য এইটা কিনে কেমন দাম, সেটা আমরা আপনার কাছে জানতে চাই। আমার কাছে দাম মোটামুটি সিমিলার লাগছে, কারণ গত বছরের তুলনায় এবছর আমার কাছে দামটা ঠিকঠাক লাগছে। বাকি জানি না বাকিদের কাছে কি, তবে আমার কাছে ঠিকঠাক লাগছে দাম। আমি যে আমার ভাইয়ের জন্য কেনাকাটা করতে আসছি, ওর জন্য পাঞ্জাবি নিলাম, আর দেখি আর কি নিব, কিন্তু আমার কাছে দাম ভালো লাগছে। পছন্দের তালিকায় এবার আপনার কি কি আছে? আমি আমার ভাইয়ের জন্য কেনাকাটা করতে আসছি, তো আমি পাঞ্জাবি কিনবো ওর জন্য, আর কোনো কিছু না, পাঞ্জাবি দেখি। পরিবারে কেনাকাটা শেষ কিনা? আমি হিন্দু, তবে আমি সবসময় আমার ভাইদেরকে ঈদ আসলে উৎসব মুখর পরিবেশ হয়ে যায়, আমি সবসময় তাদেরকে গিফট করি, তারা আমাকে পূজায় গিফট করে, আমি তাদেরকে ঈদে গিফট করি। আসলে আমাদের বন্ডিংটা অনেক ভালো। দেখা যায় যে আমাদের ফ্রেন্ড সার্কেলে যেমন আমাদের ইফতার পার্টি করতে আমরা জয়েন করি, আবার আমরা ঈদে ঘোরাঘুরি করি, আবার দেখা যাচ্ছে যে তারা আমার সাথে পূজায় জয়েন দেয়, তারপরে হচ্ছে আমরা সব সময় ঘোরাফেরা করি। তো এটাই। যদি আমরা কথা বলেছিলাম বিক্রেতাদের সঙ্গে, তারা বলছিলেন যে ঈদের যে কেনাকাটা সেটি কিন্তু জমে উঠেছে, যারা কিনতে আসছেন তারা বিভিন্ন মার্কেটে ঘুরছেন, এমনটি তারা বলছেন। তবে তাদের দাবি হচ্ছে এখনো কিন্তু যে পরিমাণ যে বিক্রি হওয়ার কথা সেটি কিন্তু হচ্ছে না, এমনটা কিন্তু বিক্রেতা বলছেন। সব মিলিয়ে বিক্রেতারা বলছেন যে আর কয়েকদিনের মধ্যেই পুরো দমে এই কেনাবেচা হবে, এমনটি তারা বলছেন। জ্যোতি, সাদ এবং রফিক, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঢাকা থেকে সাদ আহমেদ এবং রংপুর থেকে রফিকুল ইসলাম যুক্ত ছিলেন আমার সাথে। দেখছেন সংবাদ রাত। ভারতের শিলংয়ে প্রথমবারের মাঠের অনুশীলনে নেমেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামার আগে চলছে বিশ্লেষণ। মাঠে কোন পজিশনে খেলবেন হামজা চৌধুরী? সুনীল চৈত্রী অবসর ভেঙে ফিরলেও হামজাই যেন এই ম্যাচের আগে সবচাইতে এক্স ফ্যাক্টর দেশটির গণমাধ্যমের কাছে। বিস্তারিত তাসবিহ স্মরণের রিপোর্টে। ডেনমার্ক প্রবাসী জামাল ভুঁইয়ার চোখে হামজা চৌধুরী হলেন বাংলাদেশের মেসি। ক্লাব কিংবা জাতীয় দলে অনেক সময় একাই খেলার মোমেন্টাম চেঞ্জ করে দিতেন লিওনেল মেসি। আর্জেন্টিনা দলে মেসি থাকা মানে প্রতিপক্ষের 3 থেকে 4 ফুটবলার তাকে পাহারা দেওয়া। বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়ার কথাতেও স্পষ্ট, হামজাকে থামাতে হলে ভারতের কয়েকজন ফুটবলারকে গুরু দায়িত্ব পালন করতে হবে। ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতার সবচেয়ে জনপ্রিয় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন হামজা চৌধুরীর সামর্থ্য নিয়েও কোনো সংশয় নেই। সেই প্রত্যাশাকে মাথায় রেখে আজ প্রথম দিনের মতো অনুশীলনে নামবে বাংলাদেশ ভারতের শিলংয়ে। হামজা মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার। যে ক্লাবে খেলে হামজা চৌধুরী সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন, সেখানে এই পজিশনেই সবচেয়ে বেশি খেলেছেন। তবে লেস্টার সিটির বয়স ভিত্তিক দল, ইংল্যান্ডের বয়স ভিত্তিক দল, বার্টন, ওয়াটফোর্ড ও শেফিল্ড ইউনাইটেডে দলের প্রয়োজনে অন্য পজিশনেও খেলেছেন। সেন্ট্রাল মিডফিল্ডার, লেফট ব্যাক, রাইট ব্যাক, সেন্টার ব্যাক ও উইঙ্গার হিসেবেও খেলার অভিজ্ঞতা রয়েছে তার। এখন পর্যন্ত সবচেয়ে বেশি 115 ম্যাচে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলেছেন হামজা। এরপর দ্বিতীয় সর্বোচ্চ 72 ম্যাচে সেন্ট্রাল মিডফিল্ডে দেখা গেছে তাকে। এছাড়া 18 ম্যাচে রাইট ব্যাক হিসেবে, 4 ম্যাচে সেন্টার ব্যাক, 2 ম্যাচে উইঙ্গার আর একটি মাত্র ম্যাচ খেলেছেন লেফট ব্যাক পজিশনে। ইতিহাস বলছে ক্রিকেট কিংবা ফুটবল যে কোনো মাঠেই হোক না কেন, বাংলাদেশ ভারত লড়াই যেন আলাদা মর্যাদার লড়াই হয়ে দাঁড়িয়েছে। সীমান্ত ঘেঁষা দুই রাষ্ট্রের দ্বৈরথ মানেই যেন বাড়তি রোমাঞ্চ, চাপ আর উত্তেজনা দর্শকদের মাঝে। শ্রেষ্ঠত্ব প্রমাণের সেই মাঠের লড়াই আবারও মাঠে গড়াচ্ছে এশিয়ান কাপের বাছাই পর্ব দিয়ে। আর বাংলাদেশ দলের হামজা চৌধুরীর উপস্থিতি যেন বাড়তি রসদ জুগিয়েছে। লাল সবুজের দলটাকে নিয়ে এমন চুলচেরা বিশ্লেষণ শেষ কবে করেছে প্রতিবেশী দেশ? অনলাইন কিংবা অফলাইন, মাঠে কিংবা মাঠের বাইরে হামজা চৌধুরী যেন হয়ে দাঁড়িয়েছে বড় ফ্যাক্টর। তাই তো দলকে বাঁচাতে বলুন কিংবা শক্তি বাড়াতে অবসর ভেঙে ফিরেছেন সুনীল ছেত্রী। তাসবিহ স্মরণ, স্পোর্টস ডেস্ক, ডিশ টিভি। দর্শক, ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।